হাউস টারগেরিয়ানের ইতিহাসে শত্রুর অভাব কোনোদিনই ছিল না, কিন্তু সবচেয়ে বড় যে আঘাতটা এসেছিল সেটা কিন্তু বাইরে থেকে আসেনি, এসেছিল ভেতর থেকে। এটা ব্ল্যাকফায়ার বিদ্রোহের কাহিনী, একটা গৃহযুদ্ধ যা প্রায় ১০০ বছর ধরে টারগেরিয়ান পরিবারকে ভেতর থেকে শেষ করে দিয়েছিল। ভাইকে দাঁড় করিয়েছিল ভাইয়ের বিরুদ্ধে, আর সেই যুদ্ধের ছায়া আজও পুরো ওয়েস্টারসের উপর রয়ে গেছে। চলুন এই রক্তরঞ্জিত ইতিহাসের গভীরে যাওয়া যাক। কথাটা শুনতে খুব সাধারণ মনে হচ্ছে, তাই না? যেন একটা সামান্য পারিবারিক সমস্যা। কিন্তু এই একটা লাইনের পেছনেই লুকিয়ে আছে এক শতাব্দীর রক্তক্ষয়, বিশ্বাসঘাতকতা আর ক্ষমতার লড়াইয়ের বীজ। ভাবুন একবার, মাত্র একটা তলোয়ার আর একটা বিতর্কিত সিদ্ধান্ত, যার ফল হল প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা এক ভয়ঙ্কর গৃহযুদ্ধ। তো সবকিছু শুরু হয়েছিল একজন রাজার কয়েকটা মারাত্মক ভুলের কারণে। এমন কিছু সিদ্ধান্ত যা কয়েক দশক ধরে চলা এক রক্তক্ষয়ী বিদ্রোহের মঞ্চ তৈরি করে দিয়েছিল। পরিচয় করিয়ে দেই রাজা চতুর্থ অ্যাগনের সাথে, ইতিহাসে যার নামই হয়ে গেছে অযোগ্য বা দ্য আনওয়ার্দি। মানে বুঝতেই পারছেন শাসক হিসেবে তিনি কেমন ছিলেন। দুর্নীতি আর খামখেয়ালিপনা তো ছিলই, কিন্তু আসল সমস্যাটা ছিল তার নিজের পরিবারকে নিয়ে। তিনি তার নিজের বৈধ ছেলে আর রাজ্যের উত্তরাধিকারী ডেওরানকে এতটাই অপছন্দ করতেন যে প্রায় গুজব রটাতেন ডেওরান নাকি তার ছেলেই না। এই যে পারিবারিক তিক্ততা, এটাই ছিল আসন্ন ঝড়ের একেবারে কেন্দ্রবিন্দুতে। রাজা এগন তার জীবনে এমন ৩টা কাজ করে যান যা রাজ্যের ভাগ্যকে চিরদিনের জন্য ওলটপালট করে দেয়। প্রথমত, তিনি রাজ্যের সব নামিদামি ঘরের নারীদের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন আর বহু জারজ সন্তানের জন্ম দেন। দ্বিতীয়ত, টারগেরিয়ান রাজবংশের সবচেয়ে বড় ক্ষমতার প্রতীক, সে বিজেতা অ্যাগনের তলোয়ার ব্ল্যাকফায়ার, সেটা তিনি তার বৈধ ছেলেকে না দিয়ে তার সবচেয়ে প্রিয় জারজ ছেলে ডেমনকে দিয়ে দেন। আর সবশেষে একেবারে মৃত্যুশয্যায় শুয়ে তিনি ঘোষণা করেন যে তার সব জারজ সন্তান এখন থেকে বৈধ। মানে সোজা কথায় বলতে গেলে রাজ্যে আগুন লাগানোর জন্য যা যা করা দরকার তার সবই তিনি করে গিয়েছিলেন। আর অ্যাগনের মৃত্যুর পরেই যা হওয়ার তাই হল। রাজ্যটা পরিষ্কার ২ ভাগে ভাগ হয়ে গেল। একদিকে লাল ড্র্যাগন মানে ক্ষমতাশালী টারগেরিয়ানরা, আর অন্যদিকে কালো ড্র্যাগন মানে বিদ্রোহীরা। এবার চলুন দেখি প্রথম বিদ্রোহের এই ২ প্রধান চরিত্রকে আর কিভাবে পুরো ওয়েস্টারস একটা পক্ষ বেছে নিতে বাধ্য হয়েছিল। একদিকে ছিলেন নতুন রাজা ডেয়ারন দ্বিতীয়। তিনি ছিলেন একজন জ্ঞানী, বই পড়ুয়া আর শান্তিপ্রিয় শাসক। আলোচনার মাধ্যমে তিনি দীর্ঘদিনের শত্রু ডোনকে ৭ রাজ্যের সাথে এক করেছিলেন, যা তার পূর্বপুরুষরা তলোয়ার দিয়েও পারেনি। আর অন্যদিকে ছিলেন তার সৎ ভাই ডেমন ব্ল্যাকফায়ার। তিনি ছিলেন একেবারে কিংবদন্তি তুল্য এক যোদ্ধা, যুদ্ধের ময়দানের হিরো। তার হাতে ছিল রাজকীয় তলোয়ার ব্ল্যাকফায়ার, আর তার চেহারা ছিল হুবহু বিজেতা অ্যাগনের মতো। রাজ্যের পুরনো লর্ডরা অনেকেই ডেয়ারেনের এই সংস্কার আর ডর্নিশ দরবার পছন্দ করছিলেন না। তারা ডেমনের মধ্যে পুরনো দিনের সেই ওয়িং গৌরব ফিরে পাওয়ার স্বপ্ন দেখতে শুরু করলেন। তবে এই লড়াইয়ে কিন্তু ডেমন একা ছিলেন না। চতুর্থ এগানের আরও কিছু প্রভাবশালী জারজ সন্তান ছিল, যাদেরকে বলা হতো গ্রেট ব্যাস্টার্ডস। গ্রেট বলার কারণ হল তাদের মায়েরা ছিলেন উচ্চ বংশের, আর তাই সাধারণ জারজদের চেয়ে তাদের ক্ষমতা আর প্রভাব ছিল অনেক বেশি। এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুজন হল এগার বিটারস্টিল রিভার্স আর ব্রেন্ডেন ব্লাড রেভেন রিভার্স। এই দুজনের ব্যক্তিগত শত্রুতা যুদ্ধটাকে আরও জটিল আর ভয়ঙ্কর করে তুলেছিল। প্রায় ১ বছর ধরে ছোটখাটো লড়াই চলার পর 160 এসিতে রেডগ্রাস ফিল্ডের ময়দানে ২ ভাইয়ের বাহিনী চূড়ান্ত লড়াইয়ের জন্য মুখোমুখি হল। এই একটা যুদ্ধই ঠিক করে দেবে আয়রন থ্রোনে কোন ড্র্যাগন বসবে, লাল নাকি কালো। যুদ্ধের ময়দানে ডেমন ব্ল্যাকফায়ার যেন একাই ১০০ ছিলেন। এক কিংবদন্তিতুল্য ডুয়েলে তার প্রতিপক্ষকে হারানোর পরেও তিনি তাকে সাহায্য করতে এগিয়ে যান, কিন্তু তার এই মহানুভবতাই তার জন্য কাল হয়ে দাঁড়ায়। ঠিক সেই মুহূর্তে তার আরেক সৎ ভাই ব্লাড রেভেন তার তীরন্দাজ বাহিনী নিয়ে একটা উঁচু জায়গা থেকে তীর বৃষ্টি শুরু করে। একটার পর একটা তীর এসে ডেমন আর তার ২ যমজ ছেলেকে বিদ্ধ করে। ডেমনের মৃত্যুর পর বিটারস্টিল রাগে পাগল হয়ে ব্লাড রেভেনের উপর ঝাঁপিয়ে পড়েন আর তার একটা চোখ নষ্ট করে দেন। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। প্রিন্স বেলর ব্রেক্সপিয়ারের আক্রমণে বিদ্রোহীদের প্রতিরোধ পুরোপুরি ভেঙে পড়ে। ভাবা যায়, মাত্র একটা দিনের যুদ্ধে ১০,০০০-এরও বেশি মানুষ মারা গিয়েছিল। ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের এই লড়াইয়ের মূল্য ছিল সত্যিই অসম্ভব।
ডেমনের মৃত্যু কিন্তু ব্ল্যাকফায়ার বিদ্রোহকে শেষ করতে পারেনি, বরং এই লড়াইয়ের মশালটা এবার চলে গেল তার আত্মীয়দের হাতে। যুদ্ধটা শুধু সিংহাসনে রইল না, এটা হয়ে উঠল ব্যক্তিগত ঘৃণা আর প্রতিশোধের এক অনন্ত আগুন। এই সংঘাতের নতুন চালিকা শক্তি ছিল বিটার স্টিল আর ব্লাড রেভেনের সেই ব্যক্তিগত শত্রুতা। তাদের মায়েরা ছিলেন চিরশত্রু, ব্ল্যাকউড আর ব্র্যাকেন পরিবারের। তার উপর তারা দুজনই ভালোবাসতেন তাদের আরেক সৎ বোন, রাজ্যের সবচেয়ে সুন্দরী নারী শিয়ারা সিস্টারকে। কিন্তু শিয়ারা বেছে নিয়েছিলেন ব্লাড রেভেনকে। এই ব্যক্তিগত বিদ্বেষী ব্ল্যাকফায়ার বিদ্রোহের আগুনকে দশকের পর দশক ধরে জ্বালিয়ে রেখেছিল। ডেমনের মৃত্যুর পরেও নির্বাসনে থাকা বিটার স্টিল কিন্তু হাল ছাড়ার পাত্র ছিলেন না। তিনি ছিলেন ভীষণ একরোখা, আর তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল আয়রন থ্রোনে একজন ব্ল্যাকফায়ারকে দেখা। তিনি বারবার ডেমনের বংশধরদের নিয়ে বিদ্রোহের চেষ্টা করেছেন। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ একটার পর একটা বিদ্রোহ ব্যর্থ হয়েছে, কিন্তু বিটার স্টিলের চেষ্টা থামেনি। নির্বাসনে গিয়ে বিটার স্টিল গোল্ডেন কোম্পানি নামে এক দুর্ধর্ষ ভাড়াটে সৈন্যদল তৈরি করেন। তাদের খ্যাতি ছিল আকাশছোঁয়া, কারণ তারা নাকি কখনো চুক্তি ভাঙত না। কিন্তু তাদের একটা গোপন চুক্তি ছিল, একদিন তারা ওয়েস্টারসে ফিরে আসবে এবং আয়রন থ্রোনে একজন ব্ল্যাকফায়ারকে বসাবে। এটাই ছিল ব্ল্যাকফায়ারদের সবচেয়ে দীর্ঘস্থায়ী উত্তরাধিকার। এবার আমরা পঞ্চম এবং আপাতদৃষ্টিতে শেষ বিদ্রোহের দিকে যাব। এই বিদ্রোহের নেতৃত্বে ছিলেন ডেমন ব্ল্যাকফায়ারের পুরুষ বংশের একেবারে শেষ প্রতিনিধি। এই বিদ্রোহের নেতা ছিলেন ম্যালেস ব্ল্যাকফায়ার, যিনি তার ভয়ঙ্কর চেহারা আর পাশবিকতার জন্য দ্য মনস্ট্রাস বা দানব নামেই পরিচিত ছিলেন। গুজব আছে তার ঘাড় থেকে নাকি তার মৃত যমজ ভাইয়ের একটা ছোট মাথা বেরিয়েছিল, যা তাকে আরও ভয়ঙ্কর করে তুলেছিল। এই চূড়ান্ত যুদ্ধে এক তরুণ নাইট স্যার ব্যারিস্টন সেলমি সরাসরি সেই দানবীয় মেলিসকে একক মল্লযুদ্ধে হত্যা করেন। আর এর সাথেই ডেমন ব্ল্যাকফায়ারের পুরুষ বংশধারা চিরতরে শেষ হয়ে যায়। সবার মনে হচ্ছিল, যাক, ব্ল্যাকফায়ারদের ১ শতাব্দীর হুমকি অবশেষ শেষ হল। কিন্তু গল্পটা কি আসলেই ওখানে শেষ হয়ে গিয়েছিল? ব্ল্যাকফায়ারদের আপাত সমাপ্তির পর এবার আমরা তাদের এক রহস্যময় বর্তমান উত্তরাধিকারের দিকে যাব, যা পুরো কাহিনীটাকেই এক নতুন দিকে ঘুরিয়ে দেয়। এখানেই আসল প্রশ্নটা উঠছে, যা ১ শতাব্দীর পুরনো ইতিহাসকে আজকের দিনের সাথে জুড়ে দিচ্ছে। আসলেই কি ব্ল্যাকফায়ারদের রক্তধারা পুরোপুরি মুছে গিয়েছিল? গল্পের বর্তমান সময়ে ইয়াং গ্রিফ নামে এক তরুণের আবির্ভাব হয়। তার দাবি, সেই রেগা টার্গেরিয়ানের হারিয়ে যাওয়া ছেলে অ্যাগন, আর সেই আয়রন থ্রোনের আসল উত্তরাধিকারী। কিন্তু তার পরিচয় ঘিরে রয়েছে গভীর রহস্য। সবচেয়ে জনপ্রিয় যে তত্ত্বটা চালু আছে সেটা হলো ইয়াং গ্রেফ আসলে এগন টার্গেরিয়ান নয়, সে একজন ব্ল্যাকফায়ার যে হয়তো নারী বংশধারার মাধ্যমে টিকে আছে। এর পেছনের যুক্তিগুলো বেশ জোরালো। প্রথমত, গোল্ডেন কোম্পানি কেন তাদের চিরশত্রু টার্গেরিয়ানদের সমর্থন করবে? দ্বিতীয়ত, ভবিষ্যৎবাণীতে এক মিথ্যা ড্রাগনের কথা বলা হয়েছে। আর সবচেয়ে বড় ইঙ্গিত, তার পৃষ্ঠপোষক তাকে একটা বিশেষ তলোয়ার উপহার দেওয়ার কথা বলেছেন। সেই তলোয়ারটা কি শতাব্দী প্রাচীন সেই ব্ল্যাকফায়ার হতে পারে? এই পুরো ষড়যন্ত্রের অন্যতম কারিগর ভ্যারিসেরই বিখ্যাত কথাটা এখানে একদম টাকমাজা। ক্ষমতা হয়তো রক্ত বা সত্যের উপর নির্ভর করে না, এটা নির্ভর করে মানুষ কি বিশ্বাস করছে তার ওপর। শেষ পর্যন্ত ব্ল্যাকফায়ারদের ১০০ বছরের ইতিহাস আমাদের এই চূড়ান্ত প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়, যদি যথেষ্ট মানুষ বিশ্বাস করে যে একজনই আসল রাজা, তাহলে তার আসল পরিচয় কি আদৌ কোনো গুরুত্ব রাখে? ক্ষমতার এই খেলায় সত্যের চেয়ে বিশ্বাসই কি সবচেয়ে বড় অস্ত্র নয়?